সালাম আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আহ, আজকে আমরা এমআরসিপির একটা ইম্পর্টেন্ট দিক নিয়ে শুনে আলোচনা করব। বেসিক্যালি হচ্ছে এমআরসিপি আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, আপনি ম্যাটেরিয়ালস কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনার সাথে আছি, আমরা একটা সাদ্দাম। আমি বর্তমানে একজন পেসিস ক্যান্ডিডেট, পাশাপাশি বিএসএমইতে কর্মরত আছি, পেসবিতে অ্যান্ড্রোক্রাইনোলজি। তো এমআরসিপি একটা ধারণা হচ্ছে, এমআরসিপি আপনারা যারা নাম শুনেছেন বেসিক্যালি হচ্ছে যারা মেডিসিন রিলেটেড কোনো ডিগ্রি অর্জন করার প্ল্যানে আছেন, অলরেডি কোনো একটা ওয়েতে আছেন, অথবা ইন ফিউচারে আপনি মেডিসিনে কেরিয়ার করার প্ল্যান আছেন, তাদের এই মেডিসিনের রিলেটেড যে ডিগ্রিটাকে সেটাকে ফাইন টিউনিং করার জন্য, আপনার নলেজের ভান্ডারটাকে সমৃদ্ধি করার জন্য, আপনাকে ইন ফিউচারে আপনার যে চেম্বার প্র্যাকটিস, পার্সোনাল লাইফ এবং পেশেন্ট ম্যানেজমেন্টের যে ফোকাসড, সেটা হচ্ছে এমআরসিপি। কারণ এই ডিগ্রিটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল ডিগ্রি, এটা হচ্ছে রয়্যাল কলেজ থেকে দেওয়া হয়ে থাকে। এবং এই ডিগ্রিটা হচ্ছে আপনাদেরকে, আমরা তো পড়াশোনা অনেক করি, ধরেন এফসিপিএস, এমডি, ডিপ্লোমা, সেই পড়াশোনার একটা জায়গায় যে আমরা কোথাও কোথায় কি হয় যে কনসেপশন ক্লিয়ার হয় না, অনেক পড়া সত্ত্বেও কনসেপশন ক্লিয়ার হয় না। প্যাশন, আপনার পড়াশোনার সাথে প্র্যাকটিক্যাল যে ম্যানেজমেন্ট খুব ডিফারেন্ট। কারণ আপনি যখন পেশেন্ট ডিল করবেন, পেশেন্ট কিন্তু বইয়ের ভাষায় আপনার সাথে কথা বলবে না, আপনার সাথে সে তার নিজের ল্যাঙ্গুয়েজ কথা বলবে। এবং আপনাকে ফোকাস বেসড হিস্ট্রি নেওয়া লাগবে। কারণ আপনি ধরেন 100, আপনি পেশেন্ট কিন্তু অনেক কথাই বলবে, তো সব কথা যদি আপনি অ্যানালাইজ করতে চান, তাহলে ডিজিজ ডায়াগনোস করা যাবে না। তো এই সাইড থেকে এমআরসিপি হচ্ছে আপনাকে ফোকাসড বেসড হিস্ট্রি, ফোকাস বেসড এক্সামিনেশন এবং ক্লিনিক্যাল ওরিয়েন্টেড একটা ডিগ্রি, যেটা আপনার অ্যাকচুয়ালি যে একটা ডিজিজের আপনার যে মূল থিমটা আপনাকে সারমর্ম জানতে পারবেন। এবং ইজিলি পেশেন্টের যে আপনার যে পেশেন্টের যে ডায়াগনোসিস সেটা মিস হয় না, এবং ট্রিটমেন্টও আপনি নিজে দিতে পারবেন। কারণ আমাদের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট সিমটোমেটিক হয়ে যায়, যে পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে যেয়ে আমরা আসলে একটা সিমটম একটা ওষুধ দিচ্ছি। বাট আপনি যদি ওভারঅল জিনিসটা জানতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্ট ইজি হবে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, একটা পেশেন্ট আপনার কাছে অ্যাবডোমিনাল পেইন, বমিটিং নিয়ে আসছে আপনার কাছে, নৈশিয়া, খাইতে পারতেছে না, একটু মাঝে মধ্যে বমিটিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, নৈশিয়া হয়। পেশেন্টের হিস্ট্রি নিলেন যে 1 কেজি ওয়েট লস আছে 1 মাসের মধ্যে। আপনার ডায়াগনোসিস কি? ঠিক না? সেই হিস্ট্রিতে আপনি যদি শুরু মনে করেন যে হ্যাঁ পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তাকে একটা পিপিআই দিয়ে একটা এমিস্ট্রেট দিচ্ছি, তার একটা ভিটামিন দিচ্ছি, তাহলে তো হবে না। আপনার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিস্ট্রি এখানে কি নিতে হবে ফর ফোকাস ডায়াগনোসিস? পেশেন্টের পোস্টুরাল ডিজিজ আছে কিনা, পোস্টুরাল ড্রপ আছে কিনা, আপনার ব্লাড প্রেশার মাপতে হবে। 2 নম্বর, পেশেন্টের কোনো পিগমেন্টেশন হচ্ছে কিনা, এই গ্রেজুয়াল ব্ল্যাকিং হচ্ছে কিনা। দেখেন আপনি 3টা সিমটম দিয়ে কিন্তু পেশেন্টের মোটামুটি ট্রিটমেন্ট দিয়ে দিবেন, বাট ফার্দার যে 2টা সিমটম ছিল, যে ব্ল্যাকিং হচ্ছে বডিতে, দিনের শুকিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে শরীর কালো হয়ে যাচ্ছে, পেশেন্ট দাঁড়ালে মাথা ঘুরায়, ইজ এ ক্লাসিক্যাল সাইন অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তো আমরা কিন্তু এই জিনিসটা সবাই মিস করে ফেলি, যদি আপনি যদি এই হিস্ট্রি না জানেন। যদি আপনাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল ট্রায়াড অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তাহলে আমাকে কি বলতে হবে? যে স্কিন পিগমেন্টেশন, ওয়েট লস অ্যান্ড পুস্টুরাল ডিজিনেস অ্যান্ড জিআই সিমটমগুলো থাকতে পারে। তো আপনি যদি ওই ফোকাস হিস্ট্রি না নেন, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো এই জন্য আমরা এমআরসিপির প্রতি ইন্টারেস্টেড, এবং আপনি ম্যাক্সিমাম জানেন ডক্টররা এখন এমআরসিপি করতেছে একটাই প্ল্যান, যে দুইটা, যেটা হচ্ছে নিজের ক্যারিয়ারটাকে গোছানোর জন্য দেশের ভালো প্র্যাকটিস থেকে শুরু করে ভালো জব, কর্পোরেট জব, সেগুলো ইজিলি অ্যাভেলেবেল। এবং হচ্ছে আপনার সবচেয়ে কথা হচ্ছে দিন শেষে যে আপনি ডাক্তার হচ্ছেন, আপনার যে মানসিক স্যাটিসফ্যাকশনটা, আমি কিভাবে এটুকু হ্যান্ডেল করেছি, আমার আসলে ডায়াগনস্টিক ছিল কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। তাছাড়া হচ্ছে বিদেশে কিন্তু এই ডিগ্রি সেটেল হওয়া যায়। যদিও বর্তমানে শোনা যায় যে এমআরসিপি আপনার আপনার ডিগ্রি নেওয়ার পরে জব হচ্ছে না, কথাগুলো আসলে সম্পূর্ণ ঠিক না, অনেকেই পাচ্ছে। আপনি দেখেন, একটা জিনিস আপনি অর্জন করছেন, সেটা কিন্তু একটু চর্চা করা লাগবে। শুধু এমআরসিপি করে আপনি ক্ষান্ত হলে হবে না, আপনাকে কি করতে হবে, এই এমআরসিপিটাকে চর্চা হচ্ছে আপনাকে কিছু রিসার্চ বেসড, আপনি কিছু আপনি কিছু পাবলিকেশন, কিছু আর্টিকেল লিখতে হবে, কিছু জিনিস আপনি জানেন সেগুলো জানাতে হবে। এখন তো আপনার একটা শো অফ, একটা সত্যি কথা যে সবাই তো আপনি চায় যে আপনার যে কেরিয়ার, আপনি যে কি করতেছেন এটা আমরা সবসময় ফেসবুকে আমাদের স্টোরিতে শেয়ার করি অনেক কিছু, বাট নিজের পড়াশোনার কেরিয়ারটা কিন্তু সবাইকে লুকিয়ে রাখি। কারণটা কি? আপনার যে এই আপনার কিন্তু একজন, যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেবেন, সে আপনি একজন সায়েন্টিস্ট। আপনার এই পড়াশোনা শুধু কিন্তু এমবিবিএস ব্যক্তি পড়াশোনা এরকম না, শুধু বই ভিত্তিক হলে হবে না। আপনি এই পড়াশোনা কিন্তু যেগুলো বইয়ে আসছে, সেগুলো কিন্তু একটা রিসার্চের ফল। একটা রিসার্চ করার পরে দেখা যায় একটা পেশেন্টের সিমটম এগুলো আসছে, তার মানে কি ম্যাক্সিমাম পেশেন্টের কি
95% কনফিডেন্স ইন্টারভেল, মানে তাদের ম্যাক্সিমাম পেশেন্টেরই এই সিম্বল থাকে দেখে এগুলো কমন দেওয়া হয়েছে। তো আপনি নিজে যখন পড়াশোনা করবেন সেটাকে একটা ফোকাস বেসড আপনার হিস্ট্রি নিয়ে আপনি নিজের মধ্যে সিমটম আবিষ্কার করেন না। এটা হচ্ছে আপনার রিসার্চের কাজ। তো আপনি অ্যাজ এ যে আপনি যখন প্রজেক্টেশন ডিগ্রি নিচ্ছেন, আপনি শুধু একজন ডাক্তার না, আপনি একজন সায়েন্টিস্ট, আপনি একটা রিসার্চার, সবগুলো জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো যখন ফোকাস করবেন তখন কিন্তু আপনার সিভিটা ইনরিচ হবে। আর যত সিভিতে যদি ভালো হবে, আপনি আমেরিকান জব পেতে পারেন, এরকম সুযোগ আপনার হাতে আছে। যা আপনি কারণ মানুষ কাকে কি কদর করে, যাদের চাহিদা বেশি, যারা নলেজ বেশি। তো সেক্ষেত্রে কি আমি মনে করি যে আপনার এই ডিগ্রির পাশাপাশি আপনার পড়াশোনাকে ফোকাসড করে আপনাকে রিসার্চের দিকে মনোযোগ দিতে হবে, সায়েন্টিস্ট হতে হবে। আর এই সুযোগগুলো আসে একমাত্র আপনি যখন ফরেন কোনো ডিগ্রি নিয়ে আলোচনা করেন, কারণ আপনি যখন দেশের ডিগ্রি নিচ্ছেন ফর বেটার লাইফ, বাট পাশাপাশি আপনার এই ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু এমআরসিপি একটা বিকল্প ডিগ্রি হতে পারে। এটা কিন্তু এটা তো একটা বিকল্প ডিগ্রি, কিন্তু নট এন্ট্রি এক্সাম। কারণ এটা দিয়ে আপনি লন্ডন থেকে শুরু করে আপনি মিডল ইস্টে অনেকগুলো কান্ট্রি আছে কমনওয়েলথের, সেখানে জব পাওয়া ইজিলি অ্যাভেলেবল পসিবল। তাছাড়া আপনার পাশাপাশি আমাদের দেশে এমডি, কিছু কিছু এমডি ডিগ্রি বিদেশে কিন্তু কাউন্ট করা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্টলি রেজিস্টার জব পার্সোনাল লেভেলের পোস্টও পেতে পারেন। হ্যাঁ, যেমন অ্যানেস্থেশিয়া করে গেলে সে কিন্তু ডিরেক্টলি রেজিস্টার লেভেলে জব পেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিশাল একটা অফুরন্ত সুযোগ হচ্ছে যে আপনি এমআরসিপি করে নিজের ফোকাসড ক্যারিয়ার, ব্যক্তিক ফোকাসড পার্সোনাল লাইফ প্লাস বিদেশ ক্যারিয়ার করতে পারবেন। তো আমাদের যে আজকের যে পড়াশোনার বেসিক্যালি আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এমআরসিপি আসলে কিভাবে শুরু হয়, কি কি করবেন। এমআরসিপি বেসিক্যালি তিনটা পার্ট। হুম, সবগুলো ক্লিনিক্যাল পরীক্ষা। পার্ট অন রিটেন পরীক্ষায়, রিটেন বলতে কি এমসিকিউ রিটেন সিঙ্গেল বেস্ট আনসার হয়ে থাকে কোশ্চেন। পার্ট টু হচ্ছে রিটেন সিমিলার প্যাটার্নে ফর্মেটটা হয়। আর পেসেসটা হচ্ছে ক্লিনিক্যাল, আপনি যে পড়াশোনা করছেন সেই পড়াশোনার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করতেকু এবং পড়াশোনাটা আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছেন, সেটা হচ্ছে আপনাদের পেসেস। তো আমাদের যে পার্ট ওয়ান পরীক্ষাটা, এটা হচ্ছে একদম একেবারে এন্ট্রি লেভেল এক্সাম। সেটা হচ্ছে আপনারা গতানুগতিক যেই প্রিপারেশনগুলো দেশের জন্য নিয়ে থাকেন, স্পেশাল এফসিপিএস, এমডি, সেগুলো আপনাদের কাভারেজ করে। স্পেশাল এফসিপিএসটা আপনাকে অলমোস্ট 60% প্লাস কাভার আপনাকে পার্টের জন্য হেল্প করবে। বাকি 40% হচ্ছে আপনাদের কিছু পড়াশোনা আছে যেটা হচ্ছে স্পেশাল ফর ইউকে। কিছু গাইডলাইন আছে ওদের, কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেগুলো আপনাকে সেখান থেকে কিছু জিনিস আপনাকে ফোকাস করতে হবে। বাট আমার কথা হচ্ছে যারা মোটামুটি এফসিপিএস নলেজ খুব ভালো, তাদের কিন্তু মোটামুটি 80% কাভার হয়ে যায়। সো এইখানে পারপোর্টটা হচ্ছে যে একটাই, যে আপনাকে ক্লিনিক্যাল নলেজটা, মেডিকেল যে কোর নলেজটা আছে সেখানে ফোকাস করা। হ্যাঁ, আপনি যে কোর নলেজ, আপনি যে মোটামুটি এমবিবিএস লেভেল যে বেসিক প্লাস ক্লিনিক্যাল হ্যান্ডেলিং করছে, সেই জিনিসগুলোকে ফোকাস করে আপনার এসে পার্ট অন। সেখানে টোটাল দুইটা পেপার থাকে, পেপার অন পেপার টু। 3 আওয়ার এক্সাম, টোটাল 6 আওয়ার টোটাল এক্সাম হয়। 100 কোশ্চেন থাকে, সেগুলো সিঙ্গেল বেস্ট আনসার হয়। সমস্যা হচ্ছে আপনার এই কোশ্চেনগুলা খুবই আহ, দুইটা কোশ্চেনের অপশনের মধ্যে খুব কাছাকাছি থাকে। তো এই জন্য ভালো টপিক বেসড যদি আপনার প্রিপারেশন না থাকে, ফোকাসড না থাকে, তাহলে দেখা যায় যে কোনো সময় আনসার ভুল হয়ে যায়। তো আমার সেই পার্টনের বেসিকটা হচ্ছে বেসিক ডাইমেনশন, যাতে হচ্ছে আপনার টোটাল পাস মার্ক 540। হ্যাঁ, 540। আপনি এই মার্কটা পেতে হলে আমাকে কি করতে হবে, মিনিমাম 120টা কোশ্চেন আনসার কাট করা লাগবে, 60% প্লাস। হ্যাঁ, যদি আপনার কারেকশন হয় কোশ্চেন লেভেল, তাহলে পসিবল যে পার্ট পাস করা। ঠিক আছে। এখন টোটাল কোশ্চেন কটা হয়, 200 কোশ্চেন হয়। টোটাল মার্ক হচ্ছে 999। হ্যাঁ, 999। এর মধ্যে আপনাকে 540 পেলে মোটামুটি পাস মার্ক। ঠিক আছে। এটা বেসিক্যালি ক্লিনিক্যাল বেসিক আসে, খুব বেসিক এখানে থাকে না। ক্লিনিক্যাল বেসিক আর ক্লিনিক্যাল যে সাবজেক্টগুলো আমাদের আছে, রিমাটোলজি, অনকোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোন্টারোলজি, এগুলো থেকে কোশ্চেন বেশি হয়ে থাকে। হ্যাঁ, সো আমাদের এই কনসেপ্টটা ধারণা থাকবে। আর পার্ট টু, স্পেশালি পার্ট টু হচ্ছে পার্ট ওয়ানের এই বেসিক নলেজটা। হ্যাঁ, এই সাবজেক্টগুলো প্লাস হচ্ছে আপনার ইমেজিং। ইমেজিং থাকে 30 to 40 কোশ্চেনের মধ্যে। হ্যাঁ, ইমেজিং মধ্যে হচ্ছে নিউরোলজি, রেসপিরেটরি ইমেজিং, গ্যাস্ট্রোন্টারোলজি, রিমাটোলজি, অ্যান্ড্রোক্রাইন ইমেজিং, এগুলো আসে। আর ডার্মাটোলজি পুরোটা ইমেজ বেসড। তাহলে আপনি যদি কেউ একবার পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়ে নেন, তার কিন্তু অলমোস্ট 70% প্রিপারেশন হয়ে যায়। বাকি 30% আপনি ইমেজ ক্লিয়ারেন্স নিলে হয়ে যায়। তো পার্ট ওয়ানের সাথে পার্ট টু এর বেসিক ডিফারেন্স হচ্ছে, পার্ট ওয়ানের কোশ্চেনগুলো হয় একই স্টেমের। তো আপনার হোয়াট ইজ ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান, হোয়াট ইজ ইউর ইনভেস্টিগেশন প্ল্যান। বাট পার্ট টু গুলো হয়তো মাল্টি স্টেম হয়। মানে একটা পার্ট শেষ হওয়ার পরে সেকেন্ড পার্ট, মানে একই মধ্যে দুই। যেমন সিকিউরিটি দিয়ে আপনি সিকিউরিটি দিক ম্যানেজমেন্ট যাবে না, ওরা চাইবে সিকিউরিটিতে হাইপারথ্রোলজি ম্যানেজমেন্ট কি হবে, টাসের হাইপারথ্রোলজি ম্যানেজমেন্ট কি হবে, সিকিউরিটি কার্ডিওভাস্কুলার প্রোটেকশন কি দিবেন, সিকিউরিটি স্টাডি কি ইউজ করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার বেসিক ম্যানেজমেন্ট হচ্ছে পার্ট টু। পার্ট টু হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে
এক কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট। একটা পেশেন্ট আপনি যখন ডিল করবেন, তার শুধু আপনি একটা ট্রিটমেন্ট দিলে হবে না, সাথে সাথে আপনার পাশাপাশি কম্প্রিহেন্সিভ প্রতি ডিজিজের সাথে যে কমপ্লিকেশন সেগুলো ম্যানেজ করতে হবে আপনাকে, হ্যাঁ। ঠিক আছে, সিকিডি এনিমি কিভাবে কাশন করবেন সেই জিনিসগুলো আপনি জানতে হবে, ঠিক আছে। তাহলে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট আমাদের পাঁচটা বেসিক্যালি, ঠিক আছে। এখানে সিমিলার কোশ্চেন, এখানে 5 মার্ক একটু কম, 454, হ্যাঁ। একটু মাস কমে রেখেছি, একটু টাফ, হয়তো একটু টাফ বলতে খুব টাফ না, আমরা পরীক্ষা দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো স্কোর ছিল, কারণ হচ্ছে প্রিপারেশন কিন্তু মোটামুটি সিমিলারই ছিল। সো সেক্ষেত্রে আপনাদের এই 454 পরে মোটামুটি পাস হয়ে যায়। তবে আপনাকে পড়াশোনাটা একটু বুঝে করতে হবে, যেহেতু আপনি পেশেন্ট ম্যানেজমেন্ট করবেন, সেক্ষেত্রে পড়াশোনা এখানে মুখস্থ কিছু নেই, সবগুলো একটু বোঝার মতো একটা টপিক এখানের মধ্যে আছে, হ্যাঁ। সো এখানের মধ্যে বেসিক্যালি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস, কমপ্লেক্স কেস সিনারিও দেওয়া থাকে, আর ডায়াগনস্টিক রিজনিং ব্যবহার করে আলোচনা করা থাকে, ঠিক আছে। আর যেটা পেসেস, এটা আমাদের সবচেয়ে লাস্ট পার্ট, আমি নিজে একজন পেসেস ক্যান্ডিডেট। সেখানে যতটুকু আমার আইডিয়া হয়েছে এবং যতটুকু আমরা পড়াশোনা করেছি, সেখানে হচ্ছে টোটাল 5 স্টেশন থাকে, হ্যাঁ, ঠিক আছে। টোটাল টোটাল 5 স্টেশন থাকে, সেখানের মধ্যে বেসিক্যালি আপনার রেসপিরেটরি, অ্যাবডোমেন, নিউরোলজি, এই 4টা টপিক মোটামুটি এই থাকে আমাদের ক্লিনিক্যাল স্টেশনে। লং কেস থাকে, লং কেস কনস্টিটিউশন এলসি বলা হয় এটাকে। লং কেস থাকে কিছু, 2টা বড় লং কেস, অনেক মার্ক থাকে, 28 মার্কের মতো। আর হচ্ছে সাথে থাকে আপনার কমিউনিকেশনস, হ্যাঁ। কারণ আপনি, আমাদের দেশে যে গ্যাপটা, আমরা যেটা মনে করি ডক্টরদের মাঝখানে, সেটা হচ্ছে কমিউনিকেশনস। আমরা কখনই এই কমিউনিকেশন, আমার নিজেরও আছে গ্যাপটা, আমি পড়তে গিয়ে বুঝলাম যে আপনি যদি একটা পেশেন্টকে প্রপার কমিউনিকেশন করেন, তার সাথে একটা ব্রেকিং ব্যাড নিউজ থেকে শুরু করে তার ওয়েব ম্যানেজমেন্ট, তার সমস্যাটা কি, প্রবলেমটা কি বুঝিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু রোগীর কিন্তু মোটামুটি একটা কনসেপশন, মানসিকভাবে যে চাপটা কমে যায়। আপনি আপনার আমার পক্ষ থেকে চিন্তা করেন, আমার একটা রোগ হলো, আপনার একটা ডিজিজ হলো, আমি কিছু জানি না, আমি ব্লাইন্ড ওষুধ খাচ্ছি, আমার একটা প্রগনোসিস কি, আমার কি হবে, আলটিমেট কোন ইঞ্জেকশন নিতে হবে, এগুলো কিন্তু কমন কোশ্চেন রোগীদের। এটা হচ্ছে কমিউনিকেশন, ইজ এ গুড কমিউনিকেশন দরকার। কেন? ফর রোগীর মেন্টাল স্যাটিসফ্যাকশন, কারণ আপনি দিন শেষে রোগী বাসায় যে ঘুমাবে, তো তারা ঘুম আসবে না। তারা যে ডিজিজটা সম্বন্ধে ভালো ধারণা দিলে, তা কখনো কিন্তু ভালো একটা ঘুম আসবে না। সেই জন্য এই যে কমিউনিকেশন, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এমআরসিপিতে, খুব ভালোভাবে ওনারা দুটো স্টেশন থাকে, কমিউনিকেশন স্টেশন, সেগুলো খুব ভালোভাবে আপনাদেরকে খুব ভালো করে রোগীকে বলতে হয়, তাদেরকে কাউন্সিল করা লাগে রিগার্ডিং, ধরেন এপিলেপসি আছে পেশেন্টের, তার কি কি জব করতে পারবেন না, একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার কি কি রিস্পেক্টর, পেশেন্ট ডায়াবেটিস আছে, তার কি কি জব করতে পারবেন না, তার হিস্ট্রিটা খুব ভালো পেশেন্ট বলতে হবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি হচ্ছে পেসিসের মধ্যে 7টা কোর স্কিল থাকে এখানের মধ্যে, হ্যাঁ। তারপর সে হিস্ট্রি টেকিং দিয়ে শুরু করে, আমরা যে লং কেস দেখি না বাংলাদেশের মধ্যে, সেরকম টাইপেরই প্রত্যেকটা স্টেপ একটা মার্ক থাকে এর মধ্যে, হ্যাঁ। একটা হিস্ট্রি টেকিং, ইম্পর্টেন্ট এক্সামিনেশন ফাইন্ডিং, ডিফারেন্ট ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, রোগীর কনসার্ন, রোগীর জাজমেন্ট, আপনার জাজমেন্ট, রোগীর কনসার্নটা আপনি বলছেন কিনা, খুব ইম্পর্টেন্ট। আপনার প্রফেশনালিজম কেমন ছিল, রোগীর এই মুহূর্তে কনসার্নটা কি, সেটা খুব ভালো করে বলতে হবে। হোয়াট ইজ এর কনসার্ন, আমরা বলি না যে আপনার এই মুহূর্তে আপনার প্রবলেমটা কি, আপনি এখন কি চাচ্ছেন, সেটা হচ্ছে বেসিকটা হচ্ছে রোগীর কনসার্ন, ঠিক আছে। তো এখানে আমাদের 4টা বড় বড় সিস্টেম এক্সিবিশন আসে, এর মধ্যে কমিশন থাকে 2টা, আর হচ্ছে লংগেস্ট থাকে 2টা, ঠিক আছে। তো সব মিলে মোটামুটি এখানে টোটাল যে 5 মার্ক 128-এর মতো। তো সেটা হলো আমাদের পেসেসটা। তো আপনাদের বেসিক কাজটা হচ্ছে বেসিক্যালি প্রথমে পার্ট 1 পার্ট 2 ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়া, এবং পেসেসটা হচ্ছে আপনি একটা অন কাইন্ড অফ ড্রামা করা, বেসিক্যালি হচ্ছে আপনাকে রুগী যে আপনি ঠিক মতো রুগী হিস্ট্রি আপনার এক্সামিনেশন পাচ্ছেন, সেগুলো দেখানো হচ্ছে পেসেসটা, হ্যাঁ। তো যেমন কোশ্চেন এসেছে, যেমন পরীক্ষার সময় কেমন কোশ্চেন আছে, আমরা একটা দু একটা ফর্মেট দেখে আপনাদেরকে। সেটা হচ্ছে, যেমন ধরেন একটা পেশেন্টের 24 ইয়ার্স ওল্ড, is seen in antenatal clinic for first trimester for review. একটা ফিমেল আসে আপনার কাছে ফার্স্ট টাইমেস্টারে, she is report feeling well with no specific issue। তার মানে সে আপনার এএনসি তে আসে ভিজিট করার জন্য, জাস্ট ফর রেগুলার ভিজিট, ঠিক আছে। তো সো সে পেশেন্ট আসার পরে সে থাইরয়েড ফাংশন টেস্ট করছে পেশেন্টের, ইনভেশন শোয়িং টিএসএস নর্মাল 4.2 আছে, একটু স্লাইটলি একটু না নর্মাল বলা যাবে। থাইরক্সিন লেভেল দেখেন T4, মানে টোটাল T4 বাইন্ডিং ফর্মটা দেখছে 220, মানে একটু হাই আছে। ফ্রি থাইরক্সিন লেভেল হচ্ছে আমাদের নর্মাল 15 আছে। যখন থাইরয়েড ফাংশন টেস্ট ইন্টারপ্রেশন করবেন, সবসময় আপনাকে ফ্রি T4 আর টিএসএস লেভেলটা দেখতে হবে। হাইপোথাইরয়েডিজম কিন্তু কখনো T3 আমরা দেখবো না, T3 সবসময় নর্মাল দেখাবে। যদি টিএসএস FT4 নর্মাল থাকে, তার মানে পেশেন্ট ইজ নর্মাল। তাহলে T4 বাড়ছে কেন? আমরা জানি, যদি একটা বেসিক নলেজ আমরা পড়েন এমআরসিপিতে, যে ডিউরিং প্রেগনেন্সি ওসিপি এইচআরটি, ঠিক আছে, এগুলোতে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিন বাড়ে, মানে টিবিজি বাড়ে, হ্যাঁ। এই টিবিজি বাড়ার কারণে কি আলটিমেটলি টিবিজি বাইন্ড করে T4 এর সাথে, হ্যাঁ, FT4 এর সাথে, তার মানে কি টোটাল T4 লেভেলটা বাড়বে, ঠিক আছে। এই জন্য এখানে টোটাল T4 লেভেলটা বাড়ছে।
যদি পেশেন্ট বলতে সিমটোমেটিক, তখন দেখতেন পেশেন্টগুলো ঠিকই কিন্তু টিএসএস লেভেল বাড়তো, অ্যাক্টিভ লেভেল কম থাকতো। যদি টিজি লেভেল বাড়ছে ডিউরিং প্রেগনেন্সি, এটা বাড়বে। হ্যাঁ, যদি স্টুডেন্ট বাড়তো, স্টুডেন্ট লেভেল বাড়লে আলটিমেটলি টোটাল বাইন্ডিং গ্লোবিন, স্পেশালি টিবিজি বাড়ে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিলিন বাড়ে। হ্যাঁ, এগুলো সব বাড়ে। কোর্টিসল বাইন্ডিং গ্লোবিলিন, হ্যাঁ, কোর্টিসল বাইন্ডিং প্রোটিন বাড়ে, সবই বাড়ে স্টুডেন্ট, ঠিক আছে। তো এই বাড়ার কারণে পেশেন্ট কি হলো, আলটিমেটলি পেশেন্টের টোটাল টি4টা বাড়লো। তো পেশেন্ট ইজ ডিনে এনি সিমটম, তার পেশেন্ট কিন্তু কোনো হাইপোথাইরয়েডিজম কোনো সিমটম নাই। হ্যাঁ, হোয়াট দ্য কজ অফ দিস ইনক্রিজ অফ দিস ফাইন্ডিং? ডিউ টু ইনক্রিজ টিবিজি, যেটা আমরা এক্সপ্লেন করলাম। এটা হচ্ছে আপনার বেসিক কনসেপশন। যদি একবার লাইফে এই কনসেপ্টটা মাথায় ঢুকাতে পারেন, আপনি সারা জীবন কিন্তু যখন কোনো পেশেন্টকে টি4 লেভেল বেশি পান, ইউ মাস্ট আস্কড রিগার্ডিং আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা, এটাতে পাচ্ছেন কিনা, আপনার প্রেগনেন্সি আছে কিনা, তাহলে কিন্তু আপনি কিন্তু আনসার অটোমেটিক পেয়ে যাবেন, বুঝছেন। সো এই জিনিসটা হচ্ছে আপনার এমার্জেন্সি, আপনি কনসেপ্ট ক্লিয়ার দেন। আপনি ডেভিডসন পড়ে দেখেন অথবা বইতে পড়ে দেখেন, এই যদি জিনিস আপনি না জানেন তাহলে কখনো আনসার করতে পারবেন না। এটা হচ্ছে আমরা এমার্সির বিউটি, যে আপনাকে পড়াশোনাটা বুঝে বুঝে পড়তে পারবেন। হ্যাঁ, ওকে। আমরা আরেকটা কোশ্চেন দেখি, এটা একটা সেকেন্ড কোশ্চেন। এর পাশে আপনার কাছে আসছে 11 উইক প্রেগনেন্সি, হ্যাঁ, ডিউ টু হাইপার ইমিউনিটি গ্রেভিডারাম। এই কোশ্চেন একটা লিঙ্ক আপ আছে। হাইপার ইমিউনিটি গ্রেভিডারাম এটা কমনলি দেখা যায় ফার্স্ট প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি, তাদের দেখা যায়। এটার সাথে একটা থার্ড ফাংশন টেস্টের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমি একটু বলি আপনাদেরকে। যখনই আপনার হাইপার ইমিউনিটি গ্রেভিডারাম থাকে, বিটিএসসি লেভেল একটু হাই থাকে। হ্যাঁ, বিটিএসসি হাই কখন হবে? ডিউ টু মাল্টিপল প্রেগনেন্সি। বিটিএসসি দুটো ইউনিট আছে, আলফা সাব ইউনিট, বিটা সাব ইউনিট। হ্যাঁ, এই যে আলফা সাব ইউনিটটা আছে, এটা হচ্ছে হোমোলোগাস টু টিএসএস রিসেপ্টর। মানে সে সরাসরি এই আলফা সাব ইউনিটে বাইন্ড উইথ টিএসএস রিসেপ্টর সাথে বাইন্ড করে, মানে থার্ড গনকে সে স্টিমুলেশন করবে। হ্যাঁ, তো থার্ড গন যখন স্টিমুলেশন করবে, তখন কি আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড যখন, তখন কি থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করবে। কি তৈরি করবে? টি3 টি4 তৈরি করবে না, টি3 টি4 লেভেল ব্লাডে বেড়ে যাবে। এটা হচ্ছে এফটি4 এফটি3 বাড়তে পারে, দুটো পারবে, যেহেতু বেশি তৈরি হতেছে। এইটার কারণে কি আলটিমেটলি পেশেন্টের ইনক্রিজ টি3 টি4 লেভেল। এটা বাড়লে কি হবে? টি সেল সাপ্রেস হবে, এই টি সেল সাপ্রেস হবে, লেস দেন 0.5 হবে। সাপ্রেস হলে লেস 0.5 নিচে নেমে যাবে। এই সাপ্রেস হলে আলটিমেটলি কি হবে? এই, তাহলে টি4 টি3 বাড়বে, টি সাপ্রেস। এটাকে বলা হয় জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরয়েডক্সিকোসিস, জিটিটি বলা হয় এটাকে, জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরয়েডক্সিকোসিস। এই ঘটনা কেন ঘটলো? ডিউ টু বিটা এসিজি হোমোলোগাস টু টি রিসেপ্টর বাইন্ড করার কারণে টি3 টি4। তাহলে যদি টি3 টি4 লেভেল বাড়ছে, তার মধ্যে পেশেন্ট ডেভেলপ সাম সিমটম। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি জিটিটি নাকি এটা হচ্ছে গ্রেভ ডিজিজ? আপনার একটা ক্লু। গ্রেভস মানে কি আমরা জানি, ক্লাসিক্যাল ট্রায়াড আছে একটা, যে গয়টার উইথ ব্রুই অ্যান্ড পেশেন্ট হ্যাজ এক্সোপথ্যালমাস, ঠিক মানে প্রপটোসিস অ্যান্ড প্রিটিবল মিক্সড ইডিমা। দিস আর ক্লাসিক্যাল ট্রায়াড। যদি যে কোনো একটা থাকলে আমরা গ্রেভস বলতে পারবো নির্দ্বিধায়। গ্রেভস আবার হ্যাপি তো হয়, ওটা অন্য ইস্যু, বাট এইগুলো থাকা মানে পেশেন্ট সিভিয়ার টক্সিক হবে পেশেন্টগুলো। হ্যাঁ, পেশেন্ট আগে থেকে নোন কিছু ছিল, এরকম কিছু বলতে পারে আপনাকে। এটা হচ্ছে আপনার জিটি গ্রেভ ডিসিজ ডিফারেন্সিয়াল পয়েন্ট। তো এখানে কিন্তু এরকম কোনো সিনারিও নাই। পেশেন্টটা কি বলছে? টি4 লেভেলটা 30, মানে বেশি হয়েছে, টিসি সাপ্রেস হয়েছে। ঠিক আছে, পেশেন্ট ডাজন্ট হ্যাভ গয়টার। তার মানে এখানে কিন্তু অলরেডি ক্লু দিয়েছে যে পেশেন্টের গয়টার নাই। যেহেতু যেহেতু গয়টার নাই, তার মানে পেশেন্টের কিন্তু এটা কিন্তু গ্রেভস বলা যাবে না এই মুহূর্তে। হ্যাঁ, তারপর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে থাইরয়েড অ্যান্টিবডি। হ্যাঁ, ট্র্যাব নেগেটিভ দিয়েছে এখানের মধ্যে। হ্যাঁ, তার মানে আরো স্ট্রং পয়েন্ট যে এটা গ্রেভস না। she has no symptom of hypothyroidism is another important. তো জিটিতে কি হবে? সিমটমগুলো মাইল্ড হবে, ভেরি মাইল্ড। খুব সিভিয়ার কখন হবে? টক্সিসিটি থাকবে না, ঠিক আছে, কিন্তু হরমোন লেভেল মাইল্ডই বাড়ে, খুব বেশি বাড়ে না এখানের মধ্যে। কারণ এফটিপি লেভেলটা আমরা অ্যাক্সেস করি কত টাইমস বেড়েছে। যদি 1.5 গুণ বেশি হয়, তাহলে আমরা বলি টক্সিসিটি বলি। এটা কিন্তু 1.5 গুণ তো হয় নাই, এটা তো 30 আছে, 22 আপার লিমিট। তারপর এটা আপনার মোটামুটি অল্প একটু বাড়েছে। হ্যাঁ, এরকম হয়তো এটা পেশেন্ট 60 70 হয়ে, তখন বলতাম যে হাই। তাহলে এখানের মধ্যে বেসিক্যালি এই পেশেন্টের ট্রিটমেন্ট কি দিব? যদি আপনার মাথার মধ্যে গ্রেভস যদি কনসেপশন ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট দিবেন যে পেশেন্টের কার্বিনজোল পি2 দিয়ে দিবেন। আপনার যদি ফার্স্ট টাইম পি2 সেফ, আমরা পি2 দিয়ে দিব, বাট এগুলো তো হবে না, কারণ এটা গ্রেভসই না। রেডোয়াইডিন অ্যাবসলিউট কন্ট্রাকশন ডিউরিং প্রেগনেন্সি, এটা দেওয়াই যাবে না। হ্যাঁ, ডিউরিং প্রেগনেন্সির সময়। আর সার্জারি আমরা কখনো ফার্স্ট টাইম করবো না। আর যেহেতু এটা অনলি জিটিটি, হ্যাঁ, তাহলে সেখানে কি হবে আলটিমেটলি? সার্জারি কোনো অপশন এখানে নাই। তাহলে আমার অপশন কিন্তু ABCD বাদ হয়ে গেল। যদি আপনি এই কোশ্চেনটা ডিউরিং এক্সামের সময় মাথা গরম করে রাখেন, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তখন কি হবে? আপনি উল্টোপাল্টা দেখা চলে আসবেন, সি অথবা ডি চলে আসবেন, সবাই সি দিবেন ম্যাক্সিমাম পেশেন্ট ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে কি হবে? যেহেতু আমার কনসেপশন কি, এটা জিটিটি,
এই হাইপোথিসিস গ্রেভিটার আছে ট্রানজিট কন্ডিশন। কেন ট্রানজিট? কারণ প্লাসেন্টার বিটাসিজি যে অ্যাক্টিভিটি আপ টু 16 উইক পর্যন্ত হাই থাকে। আফটার 16 উইক কি হবে, এটা অটোমেটিকলি কমে যায়। যার কারণে কি হয় আলটিমেটলি এই পেশেন্টগুলো ভালো হয়ে যায়, 16 উইকের পরে মোটামুটি সিমটমগুলো কমে থাকে। তাহলে আমরা কি করবো এখানে? ওয়েট ফর অবজারভেশন। আর যদি ইফ পেশেন্ট ইজ সিমটমেটিক, লো ডোজ বিটা ব্লকার দিব ফর শর্ট পিরিয়ড। কেন বলছি? বিটা ব্লকার যদি লং টার্ম দেন তাহলে বিটা ফিটাল হাইপারটেনশন হয়, বাচ্চার গ্রোথ কমে যায়, আইওজিআর হয়। লো ডোজ দিতে হবে, শর্ট টার্ম দিতে হবে। এই হলো আমাদের কোশ্চেন এক্সপ্লেনেশন। সো এই যেগুলো আপনার কনসেপশন ক্লিয়ার হয়, আপনি এই কোশ্চেন কিন্তু শুধু নট এমআরসিপি না, এটা এফসিপিএস, মিড টার্ম, তারপরে এফসিপি পার্ট 2, কসমিক কোশ্চেন, যে কোনো জায়গায় আপনি আনসার করতে পারবেন জিনিসটাকে। হ্যাঁ, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার আনসারটা ভুল হয়ে যাবে। সো আপনাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের প্রিপারেশন কিভাবে নেবেন, আর প্রিপারেশন যে প্যাটার্নগুলো হয় আমরা একটু আপনাকে দেখিয়েছি। এখন কোশ্চেন পাস রেট। এখন দেখেন পার্ট 1, যে এক্সাম ফি মোটামুটি 1,20,000 টাকার মতো। হ্যাঁ, 120K এর মতো। তাও কিন্তু এরকম না যে পরীক্ষা কেউ দিচ্ছে না, দিচ্ছি, কিন্তু আপনার ফ্রেন্ডও দিচ্ছে, সবাই দিচ্ছে, কি আপনি বলবে না? কারণ আমার আমাদের যে ধারণা, পার্ট 1 সিট পাওয়া যায় না বাংলাদেশের মধ্যে। যখনই আপনার কোশ্চেন পরীক্ষার ফর্ম ফিল আপ ওপেন হয়, উইদিন 10 মিনিট পুরো 300 সিট তো টোটাল সবটা ফিল আপ হয়ে যায়। তো এই পরিমাণ হিউজ ক্যান্ডিডেট কিন্তু কম্পিটিশন করে। বাট আমাদের দিন শেষে হতাশা কি জানেন? পাস রেট 40% মতো, 38 থেকে 40%। তাও তো এফসিএস তো অনেক ভালো না, এফসিএস তো অনেক কম, এফসিএস 10-20% মতো থাকে। বাট এটার 40%, বাট এই পার্সেন্টটা এত কম। তাহলে আমাদের কি করা যায়? আমাদের একটা ফোকাস বেসড পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে একেবারে। আহ, যে প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে আপনাকে বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে, যার কারণে কি হবে যে প্রিপারেশন নেওয়ার পরে আপনার পাসটা ইজি হবে। কারণ 38%-40% পাস করে তারা হয়তো বা কি মনে করে যে আমার হয়তো ইজি আছে, সেই পারপাস তারা বসে যায় পরীক্ষা হলে। বাট অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়ে থাকে, যে পরীক্ষা হলে যে যে কোশ্চেন দেখানো আপনাদেরকে, কোশ্চেনের যে ABCDE অপশনের মধ্যে যদি কনফিউশন থাকে সেগুলো ক্লিয়ার হয় না। এই জন্য আপনি অ্যাপ্রোপ্রিয়েট ফোকাস বেসড পড়াশোনা করেই যেতে হবে। পার্ট 2 সিমিলার 40% পাস। তো এই পাসটা ওভারকাম কি করা যায়? আমরা যারা জেনেসিসে যারা ক্লাস নিচ্ছে, যারা মেন্টর আছে, আর জেনেসিস আপনাকে কীভাবে সাহায্য করতে পারে সেটা হচ্ছে জেনেসিস আপনাকে পার্ট 1 পার্ট 2 পেসেস ফুল সাপোর্ট আপনাকে দিবে। এবং আমাদের ক্লাসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যদি মনে করেন যে প্রিপারেশনটা একা পসিবল না, অথবা আপনি চান যে প্রিপারেশনটা আরেকটু স্মুথ করার জন্য পাস চান, মানে একেবারেই চান যে পাস করার জন্য একবারেই, তাহলে আমরা মনে করি যে আপনাদের একটা গাইডেন্স নেওয়া উচিত। জেনেসিস স্যার আপনি চাইলে আপনাদের পার্সোনাল কোনো চোজ যেখানে দিতে পারেন। আর জেনেসিস আসলে ওয়েলকাম আপনাদের, যে জেনেসিসে আপনাদেরকে পার্ট 1 পার্ট 2 বিভিন্ন ব্যাচ, রেগুলার ব্যাচ, লং ব্যাচ, এক্সাম ব্যাচ, সব ব্যাচে আপনার ফেসিলিটি আছে। আপনারা আমাদের ফেসবুক, জেনেসিস ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে। আপনারা যে কোনো সময় ডিগ্রি এমআরসিপি রিলেটেড কোশ্চেন আমাদেরকে যদি আস্ক করতে পারবেন, কোনো টপিক্স জানতে পারবেন, কোনো কোশ্চেন, কোনো প্রিপারেশন ব্যাপারে, কোনো মেটেরিয়াল আপনি জানতে পারবেন আমাদের কাছ থেকে। আর যদি কারো মনে হয় যে না, আমি জেনেসিস বসে 3 থেকে 4 মাস সময় নিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব, তাহলে আপনি ইচ্ছা করলে জেনেসিস এসেও আপনি কোচিং করতে পারেন, অফলাইন অনলাইন সবই আপনাদের জন্য পসিবল। আর প্রিপারেশন সবসময় আমি মনে করি যে পার্ট 1 পার্ট 2 এর জন্য মিনিমাম 4 থেকে 6 মাস প্রিপারেশন হলে বেস্ট হয়। সেক্ষেত্রে আপনার প্রিপারেশন জ্বালা একবার প্রিপারেশন নিলে দুইটা পরীক্ষা দেওয়া যায়, সিঙ্গেল প্রিপারেশন দুইটা পরীক্ষা দেওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা প্রিপারেশনটা ভালো করে পরীক্ষা দেওয়াই উচিত, যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করা লাগে এখানের মধ্যে। আর ডেডিকেশন, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়া লাগবে। আর কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই। এমআরসিপির যে সবচেয়ে বড় যে হট ব্যাপারটা হচ্ছে কোশ্চেন সলভ। কারণ আমরা কোশ্চেন সলভ না করলে পরীক্ষার সময় এই যে একই টপিক থেকে বিভিন্ন ওয়েতে কোশ্চেন আসে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেগুলো মিস হয়ে যায়। সেই জন্য আমি মনে করি যে কোশ্চেন সলভ আমাদের পাস মেডিসিন পাস টেস্ট কিছু কোশ্চেন আছে অনলাইনে, আপনারা সলভ করতে পারেন। আর জেনেসিসের কিছু sheet আছে পাস মেডিসিন, মানে পার্ট 1 এর জন্য, সেটাও পসিবল। সো আপনারা চাইলে ইনশাল্লাহ এটাও পসিবল। সো এই জন্য আমি মনে করি যে আপনারা যদি ফ্রি থাকেন অথবা জেনেসিসে যুক্ত হতে চান, তাহলে ওয়েলকাম। আমাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যখন মনে হয় যে আপনারা ফ্রি থাকেন আমাদের নক দিন, অথবা জেনেসিসে আসতে পারেন। সবার জন্য শুভকামনা, সবার জন্য মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রামের শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।